স্যার, কুণাল ঘোষ সহ 15 জনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হলো। 3 সদস্যের যে স্পেশাল বেঞ্চ তারা আদালত অবমাননার নোটিশ জারি করলেন এবং ফৌজদারি ক্রিমিনাল কন্টেম্প্ট এর কি পরিণতি হতে পারে এবং বিষয়টা একটু ডিটেলে বলুন স্যার। প্রথম কথা, ক্রিমিনাল কন্টেম্পটে দুটো হয়েছে। একটা, কুণাল সহ ওই যারা কুণালের কথায় অনুপ্রাণিত হয়ে চাকরি প্রার্থীরা আমাদের ওখানে জমায়েতে অসভ্যতা করেছেন তাদের। আরেকটা হয়েছে হাওড়া কোর্টে পুলিশের খুব জুলুমবাজি হয়েছিল, অত্যাচার একেবারেই। হয়েছিল 2 বছর হ্যাঁ। আগে। হ্যাঁ। সেটা নিয়ে তদন্ত চলছিল। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আরেকটি ডিভিশন বেঞ্চ, স্পেশাল বেঞ্চ নয়, তারা কন্টেম্প করেছেন। সেই জন্য সব মিলিয়ে 15 মনে হচ্ছে। হুম। বক্তব্য হচ্ছে যে মামলা চলছে, মামলা চলাকালীন কারো পছন্দ যদি না হয় আদেশে, তার বিরুদ্ধে অনেক আইনি পদ্ধতি আছে। কিন্তু মমতা পরিকল্পিতভাবে তো ধারাবাহিকভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছিল হুম। হুম। এবং স্বভাবতই আমার যারা সহকর্মী তাদের উপরে আক্রমণ। সেদিনকে একটি মামলা ছিল, যে মামলায় ওরা ওদের পছন্দ মতো অর্ডার পায়নি। হুম। তারপরে ওরা আমার চেম্বার ঘেরাও করার পরিকল্পনা করে, বা প্রচুর লোকজন নিয়ে এসেছিল। হুম। তা আমাকে পায়নি, শেষ পর্যন্ত আমার জুনিয়র যারা আছে তাদের চেম্বার তারা ঘেরাও করে বসে পড়ে। হুম। ঢুকতে দেবে না, বেরোতে দেবে না, এই পরিস্থিতি। বহুক্ষণ তারা ঘেরাও হয়েছিল, বেরোতে পারছি না। তারপর আমি ঠিক করলাম যে এটা চলতে দেওয়া যায় না। হুম। আমি নিজে স্পটে গেলাম। হুম। আমি যখন স্পটে গিয়ে পৌঁছলাম, স্বভাবতই আমাদের ছেলেরাও খানিকটা শক্তি পেল। আর ওইখানে যারা বিক্ষোভ টিক্ষোভ করছিলেন তারাও খুব উত্তেজিত হলেন। হুম। কিন্তু সেই মুহূর্তে পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেল, কারণ পুলিশ ভাবলো যদি আমার কোন রকম ভাবে আক্রান্ত হয়ে পড়ি তাহলে বিপদ ওদের পক্ষে। হুম। সেই জন্য তারা তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিল, ওদের ভাগিয়ে দিল লাঠিচার্জ করে। আর সেই মুহূর্তে ওরা বিচারপতিকে গালমন্দ, আমাকে গালমন্দ, একেবারেই। এবং ছবি ছবি নিয়ে। টবি নিয়ে, হ্যাঁ, এই অসভ্যতা করলো। হুম। হুম। সেই জন্য এটা ঘটনার পর গোটা আইনজীবী সমাজ, ওই গুটি কয়েক তৃণমূলী আইনজীবী ব্যতীত হুম। হুম। সবাই খুব বিক্ষুব্ধ হয়েছে এবং ক্রিমিনাল কন্টেম্পটের জন্য আদালতে যাওয়া হয়েছিল। হুম। অর্থাৎ এটা বিচার ব্যবস্থার প্রতি হস্তক্ষেপ, সেটা আইনে বলে ক্রিমিনাল কন্টেম্পট। হুম। হুম। সেইটা শুনানির জন্য প্রধান বিচারপতি 3 জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন। তারা সব শুনে নোটিশ জারি করেছেন। এই হচ্ছে পরিস্থিতি। কুণাল ঘোষের বিড়ম্বনা কি বাড়লো, বা দ্বিতীয়বার শ্রীঘর দর্শনের সম্ভাবনা কি বাড়লো? সম্ভাবনা প্রবল। এখন বিচারপতিরা সব শুনে কি করবেন সেটা তাদের একেবারেই সময় বলবে। প্রাজ্ঞতার উপর নির্ভর করছে। কিন্তু যা করেছে, এটা সঠিক তথ্য যদি আসে তাহলে তার সাজাপ্রাপ্ত প্রায় নিশ্চিত। হ্যাঁ স্যার, এটাই আমার জিজ্ঞাসা, যে ব্যক্তির নাম যদি কুণাল ঘোষ না হয়, অন্য যে কেউ হয়, যে কোনো একই মানুষ, একই দাঁড়াতো। তাই তো, তিনি যদি এইভাবে আদালত চত্বরে দাঁড়িয়ে বা যে কোনো জায়গায় দাঁড়িয়ে, বিশেষ করে আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি যদি বিচারপতির ছবি পায়ে মারিয়ে আইনজীবীদের বিরুদ্ধে কথা বলে, অকথা বলে তাদেরকে ঘেরাও করেন, তাহলে তো বিচার ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়বে। ঠিক তাই। সেক্ষেত্রে কি হতে পারে স্যার, মানে সেক্ষেত্রে আইন কি বলছে? আদালত অবমাননার দায়ে সাজা দিতে পারেন। সেই সাজাটা কতটা দেবেন তা আদালতের বিবেচনার উপর নির্ভর করে। আচ্ছা। ভুলে যাবেন না, এই যে আমাদের দেশে আইনি প্রয়োগ হলে অনেক কঠোর হয়। এমনকি একজন বিচারপতিকে কন্টেম্পটে জেল খাটতে হয়েছে। একটু বিস্তারিত বলবেন স্যার প্লিজ, আমাদের জানার জন্য। কলকাতা হাইকোর্টে একজন বিচারপতিকে ট্রান্সফার করে আনা হয়েছিল। হুম। তিনি নিজে সুপ্রিম কোর্টের জজদের বিরুদ্ধে কন্টেম্পট নোটিশ জারি করেন। আচ্ছা। তার নিজের বোধে কোনো একটি অর্ডার পরিপ্রেক্ষিতে। সেটা সুপ্রিম কোর্ট শোনেন, শুনে বিচারপতিকে অনেক সুযোগ দেন, তো তিনি সেটা মানতে চান না। তখন তাকে সিভিল প্রিজন করে দেওয়া হয় 2 মাসের জন্য। আচ্ছা। নাম করছি না। হুম। হুম। সুতরাং এই ঘটনা আছে আমাদের এখানে, আইন আছে, আইনি অধিকার আছে। আচ্ছা। পশ্চিমবঙ্গে প্রফুল্ল সেন মশাই যখন চিফ মিনিস্টার, হুম। হুম। তখন তিনি একটা মামলা চলাকালীন প্রেস কনফারেন্স করেছিলেন, তার কন্টেম্পট হয়েছিল।
তার সাজাটা হয়তো কম হয়েছিল, কিন্তু কন্টেম্পটে তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন, এটা অনেক বড় ব্যাপার। অবশ্যই অবশ্যই, মানে সেক্ষেত্রে এখনো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অনেকেরই সতর্ক হওয়া উচিত। তারা হবেন কিনা সেটা বটেই সময় তো। বলবে। ইতিপূর্বে মমতার বিরুদ্ধে আমি এরকম একটা ক্রিমিনাল কন্টেম্পট আদালতের নজরে এনেছিলাম। আদালত শুনানি করে এটা রিপোর্টেড জাজমেন্ট বলেছেন, তুমি মুখ্যমন্ত্রী এইবার ছেড়ে দিলাম, হুম হুম। কিন্তু তোমার আচার আচরণ কথাবার্তা সংযত ভবিষ্যতে করতে অনেক হবে। সংযত হতে হবে। ঠিক। এটাই যথেষ্ট আমার মতে সাজায়। যে মুখ্যমন্ত্রীকে আদালত ধমক দিচ্ছে, তো ওদের তো সেসব বোধ বুদ্ধি নেই। একেবারেই তাই। স্যার, পরের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাওড়া কোর্টে নিরস্ত্র আইনজীবীদের ওপর বাইক রাখার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অমানবিকভাবে তাদের লাঠিচার্জ করেন, ফুটেজ রয়েছে। এবং গতকাল আমরা দেখতে পেলাম আদালত তাদের বিরুদ্ধে রুল জারি করলেন এবং ভাবনা গুপ্ত সহ 7 জন আইএএস অফিসারের বিরুদ্ধে তাদেরকে কেন জেলে যাওয়া, মানে জেলে হুম। পাঠানো হবে না, এই বিষয়ে তাদের মতামত চাওয়া হবে সম্ভবত 25শে জুন। বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে, আপনি কি বলবেন স্যার? বটেই তো, এটা নিয়ে অনেকদিন শুনানি হয়েছে, অনেক তদন্ত হয়েছে। পুলিশ তাদের বক্তব্য অনেক বলার চেষ্টা করেছেন, পেয়েছেন, তারপরে আদালত সবকিছু শোনার পরেই কিন্তু রুল জারি করেছেন কন্টেম্পটে। এখন যেটা শুনানি হবে সাজার ব্যাপারে, এখন দেখা যাক কি করেন। মানে একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি, যে আমি এই কথাটা বলছি, ভুল হলে আপনি অবশ্যই ধরিয়ে দেবেন, যে রাজ্য প্রায় পুলিশ স্টেটের জায়গায় পৌঁছে যাচ্ছে। সব জায়গায় অতিরিক্ত পুলিশি নজরদারি বা পুলিশি হস্তক্ষেপ। সেই জায়গায় দাঁড়িয়ে বিচার ব্যবস্থার এই অবস্থান কি কোনোভাবে রে অফ হোপ বলা যায় স্যার? বটেই তো, বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা যদি তৈরি হয় তাহলে নৈরাজ্য হয়। সেই জন্যই বিচারপতিদেরও কঠোর হতে হয় সময় সময়ে। অনেক সময় তারা নরম থাকেন, ছেড়ে দেন, ক্ষমা প্রদর্শন করেন, হুম কিন্তু সময় এসে গিয়েছে যখন বিচারপতিদেরও কঠোর হতে হবে। ইতিপূর্বে মনে থাকতে পারে বিচারপতি মানধাক বাড়িতে একেবারেই। আদালতে তার ছবি ছাপিয়ে হুম। তার বিরুদ্ধে কুৎসা করা হয়েছিল। সেখানেও বিচারপতিরা একটু নরম মনোভাব দেখিয়েছেন বলেই এরা এসব প্রশ্রয় পেয়েছে। যদি তখনই কঠোর মনোভাব দেখাতেন তাহলেই সব ঠিক হয়ে যেত। স্যার, মনে পড়ে তখন সোশ্যাল মিডিয়ার কোনো ছিল না, এবং আমাদের নাগরিক সমাজ যদিও তখন অনেক সক্রিয় ছিলেন। বিমান বসু, মাননীয় বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান, প্রবীণ সিপিআইএম নেতা, তিনি একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, এবার মানুষ বলবে বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা। তার জন্য উত্তাল হয়েছিল আমাদের মনে পড়ে নিউজ মিডিয়াগুলো, পাতার পর পাতা তারা নিউজ প্রিন্ট খরচ করেছিলেন। আজকে তো এই ঘটনা নস্যি মনে হচ্ছে। আজকে নাগরিক রসিক, সমাজের অবস্থান কোথায়? দেখুন, বাম আমলে মানুষের প্রতিবাদ করার মতো সুযোগ ছিল। প্রতিবাদ করলেই তার বাড়িতে পুলিশ পাঠিয়ে ধমকে দিয়ে ভয় পাওয়ানোর প্রবণতা ছিল না। এই আমলে কেউ সামান্য একটা হোয়াটসঅ্যাপে কিছু বললেই সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে ধমক দিচ্ছে। এইসব নিয়েও মামলা করতে হচ্ছে। হুম হুম। এবং তখন বিমান বসু মহাশয়কে কলকাতা হাইকোর্ট আদালত অমরনাথ দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন। তার বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে গিয়ে সেই আদেশ খারিজ করিয়েছি। হুম হুম। তখন মনে থাকবে আপনাদের খুব, বিমানদা বলেছিল আমি পয়সা পাবো কোথায় সুপ্রিম কোর্টে, তিনি রাস্তায় দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ, 1 টাকা করে সংগ্রহ করেছিলেন। একেবারেই একেবারেই। ওইসব দৃষ্টান্ত এদের নজরে থাকার কথা না, নজরে থাকবে না। স্যার, এবার একটা অন্য বিষয়ে যাব, তার আগে একটা মতামত ছোট করে নিয়ে নেব। আমি ধারণা করতে পারি, কিন্তু মানুষের কাছে আপনার বক্তব্য এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। আমার ধারণা আপনার উত্তর কি হতে পারে। স্যার, দিলীপ ঘোষের এই যে পর্ব চলছে, আমি কালকেই নাট্যকার চন্দন সেনের সঙ্গে কথা বলছিলাম, তাকে জিজ্ঞেস করলাম যে এই নাটকের কাছে কি আপনারাও পিছিয়ে পড়ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার সুকান্ত মজুমদার, যিনি দিলীপ ঘোষের ওপরে খড়গহস্ত ছিলেন, তিনি বললেন, না সত্যিই তো মোদির দেখানো পথেই তো গোটা পৃথিবী চলছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ই বা চলবেন না কেন? এই হ্যাঁ। দেখুন, আপনি জানি না, আমি প্রথম দিন থেকে বলছি যে এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা আরএসএস এর কর্মসূচি, সেটা মমতা প্রয়োগ করছে। এবং দিলীপ বাবু সেখানে গেছেন, তিনি তার দলীয় নীতি কর্মসূচি, অর্থাৎ যে দলের তিনি মূল সদস্য আরএসএস, আর সেটা মেনেই হয়েছে। হুম। এবং যারা তাকে সমালোচনা করছেন বিজেপির মধ্যে থেকে, তারা আসলে মক ফাইট করছেন। তারা আচ্ছা। দেখাতে চাইছেন যে বিরোধী পরিষদটাতে আমরাই আছি,
হুম কিন্তু আমি সে কথা বলেছিলাম, যেই মুহূর্তে আরএসএস থেকে অঙ্গুই হেলন আসবে এদের দেখবেন বক্তব্য পাল্টে যাবে। হুম হুম আজকে সুকান্ত বাবুর যে বক্তব্য আপনি বললেন, হুম হুম। তাহলে আমার কথা তো অক্ষরে অক্ষরে মিলে গেল। একেবারেই তাই স্যার, সেই জন্যই মতামত চাওয়া। হুম। হ্যাঁ স্যার, এবার একটা খুব সেন্সিটিভ বিষয় আপনার মতামত বা আপনার ফেসবুক পোস্টে আপনি লিখেছেন নিজের ফেসবুক হ্যান্ডেল। হিমাংশী নারওয়াল তিনি হুম। একটি অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্ব জ্ঞান সম্পন্ন স্টেটমেন্ট রেখেছেন এই মানসিক অবস্থায়, যেটা অনেক রাজনেতাদের কাছ থেকে আমরা আশা করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সোশ্যাল মিডিয়া পোস্টে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে তাকে নিয়ে ভয়ঙ্কর রকমের কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। এমনকি এও বলা হচ্ছে, কোট আনকোট আমি যাচ্ছি স্যার, যে এবার বোঝা গেল মোল্লারা কেন ওকে ছেড়ে দিল, ওর বরকে না মেরে তো ওকে মারা উচিত ছিল। নির্যাস। আমার পোস্টে বুঝতে পারছেন আমি কি ইঙ্গিত দিয়েছি? হুম হিন্দুত্ববাদীরা যারা মৌলবাদী, তাদের কাছে মানবতার মূল্যবোধ নেই। তাদের কাছে মানুষের সভ্য সহমর্মিতার বোধ নেই। তারা একটাই বোঝেন, মুসলমান বিরোধী জিগির তোলো। এবং এটা কিন্তু ওরা মুসলিম মৌলবাদের সময় কথাবার্তা বলে আঘাত করেই করছেন। কেন, এরা যতই হিন্দু হিন্দু করবেন তখন পাল্টা মুসলিম মৌলবাদ মুসলিম মুসলিম করবে, হুম মানুষের মধ্যে বিভাজন টিকে থাকবে। এবং মোদী তিনি নির্বাচনে উল্লসিত হয়ে নির্বাচন করবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ঘটনার পর নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে উল্লাস প্রকাশ করছেন। তার চিন্তা ভাবনা চেতনার মধ্যে কোনো উদ্বেগের চিহ্ন ছিল না। হুম হুম এবং তিনি কেরালায় গিয়ে একটা কর্মসূচিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে যে বক্তৃতা করেছেন, এটা তো তার সাংঘাতিকভাবে বিদ্বেষমূলক বক্তৃতা। এবং ওই রকম একটি সরকারি অনুষ্ঠানে তিনি বিরোধীদের আক্রমণ করছেন। দেশের নিরাপত্তা নিয়ে তিনি আদৌ ভাবিত নন। সেজন্য আমি যে শঙ্কা প্রকাশ করেছিলাম সেটা বোধহয় আবার বাস্তবে সত্য প্রমাণিত হতে চলেছে, যে পহেলগাঁওটাও কিন্তু নির্বাচনকে সামনে রেখেই একটা নির্মাণ করা হয়েছে। হুম বিহারের নির্বাচন শেষ হয়ে গেলে পহেলগাঁওয়ের ব্যাপারটা শেষ হয়ে যাবে। এবং এতেই হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রিতে যারা, ইউনিভার্সিটিতে যারা বিশ্বাস করেন, হুম যাদের কাছে কোনো যুক্তি বোধ বিবেচনা শক্তি নেই, যারা শুধুমাত্র ওপর থেকে যেটা বলা হচ্ছে তাকে অন্ধভাবে অনুকরণ করতে ভালোবাসেন, তারা তাই বিচলিত। হিমাংশী কেন তিনি একজন, এরা মুখে মুখে একবারে সেনাবাহিনীর জন্য প্রাণ দিয়ে ফেলেন। হুম যখন মানুষ মারা যাচ্ছে ডিমনিটাইজেশনের ফলে ব্যাংকে লাইন দিয়ে, তখন তারা বলছেন সীমান্তে প্রহরীরা দিনের পর দিন লাইন বাঁধে, তাদের কিছু হয় না, আর তোমরা কয়েক ঘন্টা লাইন দাঁড়াতে পারো না। হুম। তারাই কিন্তু একজন সেনাবাহিনীর তরুণ কর্মী খুন হয়েছেন, তার স্ত্রীর প্রতি এইরকম নক্কারজনক আক্রমণ করতে পারেন। তাহলে যারা এটা করছেন তারা দেশদ্রোহী, সভ্যতা বিরোধী শক্তি। স্যার, ভারত অবশেষে এতদিন পরে একটা কড়া জবাব দিল পাকিস্তানকে। আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত। পাকিস্তানের বিশিষ্টদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ইউটিউব অ্যাকাউন্ট সহ ভারতবর্ষে সেটা ব্যান করে দেওয়া হয়েছে। দেখুন, এরা নিজেদের এতটাই হাস্যাস্পদ করে তুলছে, এরা যুক্তি তর্ক এসব তো খুঁজে পাচ্ছে না, কি করবে? পাকিস্তানের বিরুদ্ধে যদি, আমি ধরে নিলাম পাকিস্তান তারা সন্ত্রাসবাদকে লালন পালন করছেন, হুম তবে তা নিয়ে তো পাকিস্তানের সরকারের সঙ্গে কথোপকথন চালাতে হবে। কানাডায় যখন এই প্রশ্ন ওঠে, তারা তো ভারতবর্ষের সরকারের সঙ্গে কথোপকথন চালিয়েছে, তারা কি ভারতবর্ষে সেনা পাঠিয়ে দিয়েছেন? হুম আমেরিকাতে যখন এই ঘটনা ঘটলো, অভিযোগ উঠলো, তারা কি এখানে সেনা পাঠিয়ে দিলেন? না ডিপ্লোম্যাটিক স্তরে কথাবার্তা বললে নির্দিষ্ট তথ্য প্রমাণ সহ ওই সন্ত্রাসবাদীরা যেখানে আছে সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নাও? এদের লক্ষ্য তো তা নয়, এদের লক্ষ্য জিঙ্গোইজম। সেটা আন্দাজ করে আমি অল পার্টি মিটিংয়ে বলেছিলাম, সমস্ত সাপোর্ট করবো বাট নট জিঙ্গোইজম। হুম হুম। একদম। স্যার, আমার আপনার কাছে শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে স্যার, সিন্ধু জলচুক্তি স্থগিত হলে পাকিস্তানের কতটা ক্ষতি হতে পারে, সেই আন্দাজ যদি বা আছে, এই জলচুক্তি রদ হওয়াটা কতটা বাস্তবসম্মত, কতটা সময় সাপেক্ষ, এটা যদি একটু বলেন স্যার। কার্যকর করা খুব কঠিন। তার থেকে বড় কথা, এটা কি সভ্য দেশের কোনো একটা আচরণ হলো? তুমি ওখানে যদি জল বইতে না দাও, তাহলে ক্ষতিগ্রস্ত কারা হবে? পাকিস্তানের সরকার ক্ষতিগ্রস্ত হবে? সাধারণ মানুষ। সন্ত্রাসবাদীরা ক্ষতিগ্রস্ত হবে? না ওই নদীর উপত্যকায় বসবাস করে সাধারণ গরিব মানুষ, কৃষক, তারা ক্ষতিগ্রস্ত হবে?
তো আমি একটা সিদ্ধান্ত নিলাম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তরুণদের প্রাণিত করবার জন্য, তারা আন্তর্জাতিক কি প্রতিক্রিয়া হতে পারে ভাবলাম না। আজকে ভাবুন তো, ভারতবর্ষের বুকে যে সমস্ত নদী ওপর থেকে আসছে যদি প্রতিবেশীরা বন্ধ করে দেয় কি দাঁড়াবে। সুতরাং এগুলো সম্পূর্ণরূপে জিঙ্গুইস্টিক আউটলেট থেকে হচ্ছে, সমস্যা সমাধানের দৃষ্টিকোণ থেকে হচ্ছে না। এবং এটাই দুর্ভাগ্য, ভারতবর্ষের যারা শাসন ক্ষমতায় আছেন তারা কোনো যুক্তিসঙ্গত সার্বিক সমস্যা সমাধানের পথে যেতে শেখেননি। স্যার, যত দিন যাচ্ছে ততই কি মহাত্মা গান্ধীর আহ, গুরুত্ব, তার প্রয়োজনীয়তা বেশি করে অনুভূত হচ্ছে? আমরা তাকে জাতির জনক বলি, ফাদার অফ দ্য নেশন। তিনি বলেছিলেন চোখের বিরুদ্ধে চোখ নিলে তো পৃথিবী অন্ধ হয়ে যাবে। তো আহ, না না, ভারতবর্ষ। আমি তো সে কথা বলছি না, তুমি তো একটা একদিকে বলছো গ্লোবাল ভিলেজ, হুম। সমস্ত পৃথিবীর সব মানুষ তারা একে অপরের প্রতি পারস্পরিক নির্ভরশীলতায় বেঁচে আছে। হুম। তো দু চারটে সন্ত্রাসবাদীর জন্য তুমি এমন কাজ করবে যাতে সাধারণ মানুষ লাঞ্ছিত হন? এটা কি সভ্যতার প্রতীক নাকি? আজকে ইসরায়েলকে কেউ পৃথিবীর সমর্থন করছে কি নৈতিকভাবে? সমস্ত পৃথিবীর অধিকাংশ দেশ দু চারটি ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে। এবং নেতানিয়াহু ইসরায়েল, কিন্তু আবার সিরিয়ার দিকে হাত বাড়িয়েছেন। বলছি তো, এই ইসরায়েল নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের মাটিতে বিক্ষোভ হচ্ছে, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ওখানে প্রবল বিক্ষোভ হচ্ছে। হুম। হুম। বুঝতে তো হবে যে আমাকে তো হ্যাঁ, আমার গোয়ালে 100 গরু আছে, দুটো গরু খুব দুষ্টু, সেই দুটো গরু দুষ্টু তাকে আমি চিহ্নিত না করে পুরো গোয়ালটাকে জ্বালিয়ে দেবো, এই হচ্ছে মোদী সরকারের বিবেচনা। হুম। অসংখ্য ধন্যবাদ স্যার, এতটা সময় আমাদের দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ মতামত রাখার জন্য। ধন্যবাদ।